এসএসসি পরীক্ষা 2026-এর সামনে কিন্তু টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই টেস্ট পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষা 2026-এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং যে সাবজেক্টটি অনেকটাই টাফ, কারণ এখানে প্রশ্নগুলো ভিন্ন থাকে। তো এই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের 100% কমন সাজেশন নিয়ে আসছে। এই সাজেশন ফলো করে যদি পড়ো, শুধু টেস্ট পরীক্ষায় নয়, এসএসসি পরীক্ষা 2026-এর মেন পরীক্ষাতে তুমি 100% প্রশ্ন কমন পাবা। এই প্রশ্নপত্র আমরা অনেকটা গুছিয়ে রেখেছি এবং প্রশ্নপত্র তোমাদের মোটামুটি 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ কিছু টাইপিং ভাবে তোমাদেরকে ম্যাথগুলো তুলে দিয়েছি, যেন তোমরা এই অল্প কিছু ম্যাথ করলে তুমি 100% প্রশ্নপত্র কমন পাও। আমরা তোমাদের সিলেবাসে যদি আসি, সর্বপ্রথম তোমাদের সিলেবাসে আসি যে আমরা এই জন্য কোন কোন অধ্যায়গুলো আমরা পড়তে পারি, কোন কোন অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে রয়েছে। তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে এই অধ্যায়গুলো, এই কয়টা অধ্যায় এসএসসি পরীক্ষা 2026-এর টেস্ট পরীক্ষার সাজেশন বলতে পারো, আবার এটাকে একেবারে বোর্ড পরীক্ষার সিলেবাসও বলতে পারো। তো এটা হলো তোমাদের সিলেবাস। এখন প্রশ্ন হলো, এই সিলেবাসের মধ্যে মাত্র 3টি অধ্যায় সিলেক্ট করলে যে কোনো ছাত্রছাত্রী A+ নিশ্চিত পাবে। এখন যদি কেউ 4টা পড়ে নেয় তাহলে তো কথাই নাই, 95+ মার্ক অর্জন করতে পারবে। প্রথম তুমি যদি সর্বপ্রথম সিলেক্ট করো, সেক্ষেত্রে অধ্যায় 4 সিলেক্ট করবা, যে অধ্যায়ের নাম হলো অর্থের সময় মূল্য। 100% গ্যারান্টি দিচ্ছি যে এই জায়গা থেকে 100% তুমি প্রশ্নপত্র কমন পাবাই পাবা। তারপরে তুমি অধ্যায় 5কে সিলেক্ট করো, যেটা ঝুঁকি ও অনিশ্চয়তা। এখান থেকেও তুমি একটা ম্যাথ 100% কমন পাবা। তারপরে ষষ্ঠ অধ্যায়, যার নাম হলো মূলধনী আয় ও ব্যয়। এইটাও তোমার 100% গ্যারান্টি, এইখান থেকে প্রশ্ন কমন পাবা। এই 3টা করলে তুমি এই 3টা থেকে 4টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা। এখন আর একটা সৃজনশীল উপলক্ষে তোমরা করতে পারো অধ্যায় 10 বাণিজ্যিক ব্যাংক। এই টোটাল 4টা অধ্যায় তোমাকে সিলেক্ট করে দিলাম। এই 4টা অধ্যায় সিলেক্ট করে নিলে তুমি 100% এই জায়গা থেকে প্রশ্নপত্র কমন পাবা। যদিও আমাদের সাজেশনে পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায় কিন্তু ক্লিয়ারলি দেওয়া আছে, মানে আমরা প্রত্যেকটা অধ্যায়ে ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, গ ঘ A to Z তোমাদেরকে দিয়েছি। সর্বপ্রথম যেহেতু আমরা 4 নাম্বার থেকে শুরু করব, তো চলো আমরা 4 নাম্বার থেকে স্টার্ট করি। প্রথম অধ্যায়, তো আমরা প্রথম অধ্যায় করব না, আমরা করব প্রথমে অধ্যায় 4, যার নাম অর্থের সময় মূল্য। 100% 5 স্টার একটি প্রশ্ন, এখান থেকে প্রশ্ন উত্তর আসবেই আসবে। এখন আসি এই অধ্যায়ের ক নাম্বার প্রশ্নে। ক নাম্বার প্রশ্ন হিসেবে তোমাকে পড়তে হবে সরল সুদ কি। 2 নাম্বার প্রশ্ন হিসেবে পড়তে হবে অর্থের সময় মূল্য কি। 3 নম্বর প্রশ্ন কার্যকারী বা প্রকৃত সুদের হার কি। তারপর EAR এর পূর্ণরূপ কি। কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। এই 5টি ক নাম্বার প্রশ্ন দিলাম, যা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 5টি ক নাম্বার প্রশ্ন। এরপর আসি তোমাদের খ নাম্বার প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন। এই জায়গা থেকে যেমনভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, পাশাপাশি তোমাদের খ নাম্বারও থাকবে। 1 নম্বর প্রশ্ন পড়তে হবে সুযোগ ব্যয় বলতে কি বোঝো। সুযোগ ব্যয় বলতে কি বোঝো বুঝিয়ে লিখো। তারপর রুল 72-এর ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো। বাট্যাকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো। 5 নম্বর হলো প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো। 6 নম্বর হলো অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন ব্যাখ্যা করো। এই হলো 6টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, যা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা প্রশ্ন বিগত 10 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য দেওয়া হয়েছে এবং এই সাজেশনটি তৈরি করতে আমাদেরই মোটামুটি 4 থেকে 5 দিন সময় লেগেছে। আমি চেষ্টা করছি তোমাদের জন্য সর্বোচ্চ কিছু দেওয়ার, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমরা আসি, তোমাদের কিছু গ ঘ নাম্বার প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। এখানে টোটাল 3 থেকে 4 ধরনের সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই কয়েকটা প্রশ্ন যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো, এই ধরনের অঙ্কগুলো যদি তুমি তোমার আয়ত্ত করে নিতে পারো, এই একেবারে সেম টু সেম আসতেও পারে, আবার সেম না আসলেও সেম কোয়ালিটির বা সেম টাইপের প্রশ্ন আসবে, একবারে সেম টু সেম টাইপের প্রশ্ন আসবে। অর্থাৎ এই যে প্রশ্নটা পড়তেছো না, এই সেম কোয়ালিটির প্রশ্ন আসবে। যেমন এমএ দেখো, এরকম প্রশ্নটা অনেকটা ওমে নাসরিন ইসলাম 5 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমান কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। উত্তরা ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ঢাকা ব্যাংক তাকে 9% মাসিক চক্রবৃদ্ধি এর প্রস্তাব দিয়েছে। প্রথম প্রশ্ন বাট্যাকরণ কি। তারপরে সুযোগ ব্যয় কি ব্যাখ্যা করো। এরপরে গ নম্বর প্রশ্ন 5 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার জন্য উম্মে নাসরিন ইসলামকে উত্তরা ব্যাংকে কত টাকা জমা দিতে হবে। তারপরে ঘ নম্বর প্রশ্ন কোন ব্যাংকে
টাকা জমা রাখলে তিনি অধিকতর লাভবান হবেন। এখানে কয়েকটা টাইপের প্রশ্ন রাখছি, আমি বারবার বলছি এই কয়টা টাইপের প্রশ্ন যদি তুমি তোমার নিজের আয়ত্তে করে নিতে পারো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি একবারে মেন পরীক্ষা এসএসসি পরীক্ষা 2026 মেন পরীক্ষাতেও তুমি 100% প্রশ্নপত্র কমন পাবা। এরপরে আসছি, এরপরে প্রবলেম 2 বা টাইপ 2 এর প্রবলেম। টাইপ 2 এর প্রবলেমটা অনেকটা একই রকম। সৈকত পল 6 বছর পর 6 লক্ষ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। এখানে পদ্মা ব্যাংক তাকে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে 11% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে 10.5 হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদের হার প্রস্তাব দিয়েছে। ক নম্বর প্রশ্ন, ইএআর এর পূর্ণরূপ কি? খ নম্বর প্রশ্ন, প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো। গ নম্বর, পদ্মা ব্যাংকে সৈকত পলকে কত টাকা জমা রাখতে হবে? তারপরে সৈকত পলের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক নয়? এইটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের প্রবলেম 3 বা টাইপ 3। টাইপ 3 তে তোমাকে যে ধরনের প্রশ্ন করতে হবে, প্রথম, জান্নাতুল ইমা 3 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। এবি ব্যাংক তাকে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয় এবং আরএস ব্যাংক তাকে 6% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেন। ষান্মাসিকের জায়গায় আরেকটা প্রবলেমও থাকতে পারে। আচ্ছা, ক নাম্বার, অর্থের সময় মূল্য কি? রুল 72 কি ব্যাখ্যা করো। জান্নাতুল ইমা এবি ব্যাংকের টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাবে? ঘ নম্বর প্রশ্ন, কোন ব্যাংকে টাকা জমা রাখা তার জন্য অধিক লাভজনক? তো এর পরবর্তী প্রশ্নে আসি আমরা। তো এরপরে প্রবলেম 4। প্রবলেম 4 এইটাই মনে হয় তোমাদের লাস্ট প্রবলেম এই অধ্যায়ের, মানে এই অধ্যায়ে আমরা 4টা প্রবলেম রাখছিলাম। এই 4টা প্রবলেম 4টা টাইপের প্রশ্ন ছিল। এই 4টা টাইপ যে নিজের আয়ত্ত করে নিতে পারবে সেই সকল শিক্ষার্থীদেরকে কেউ আটকাতে পারবে না এখান থেকে একটা প্রশ্নের সঠিক উত্তর করতে। বলা সে সানজিদা আক্তার 6 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার লক্ষ্য নিয়ে রত্না ব্যাংকে স্থায়ী হিসাবে 10 লক্ষ টাকা জমা রাখেন। উক্ত আমানতের বিপরীত ব্যাংক তাকে 9% হারে ত্রিমাসিক মুনাফা প্রদান সম্মত হয়। প্রথম, বাট্যাকরণ কি? খ নম্বর, চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো। গ নম্বর, রত্না ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো। গ নম্বর, নির্দিষ্ট মেয়াদ শেষে সানজিদা আক্তার কি গাড়ি ক্রয়ে সক্ষম হবে? মানে গাড়ি ক্রয় করার জন্য 20 লক্ষ টাকা দরকার 6 বছরের মধ্যে, এটা কি তার কি হবে কিনা তো হিসাব করে দেখতে হবে। তো এটা গেল তোমাদের অধ্যায় নম্বর 4। তারপর অধ্যায় 5, এটাও মাস্ট বি ইম্পর্টেন্ট। আমি সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো তোমাদেরকে দিচ্ছি, 4, 5, 6 এই 3টা অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন আমি কিন্তু প্রথম অধ্যায়ের দেখে আসছি, তো প্রথম অধ্যায় কিন্তু আমি বলি নাই, আমি প্রথম থেকে স্টার্ট শুরু করব। বাট এই কয়টা অধ্যায় তোমাকে যেহেতু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, তাই আমি এই কয়টা অধ্যায়কে তোমাকে সর্বপ্রথম দেখাচ্ছি, যেন তুমি 2 মিনিট ভিডিও দেখলে সেটাও যেন তোমার কাজে লেগে যায়। আচ্ছা, পঞ্চম অধ্যায়, অধ্যায়ের নাম ঝুঁকি ও অনিশ্চয়তা। ক নম্বর প্রশ্ন, আদর্শ বিচ্যুতি কি? পরে এটাও কস, এগুলো সব ক নম্বর প্রশ্ন। আদর্শ বিচ্যুতির সূত্র লিখো। ঝুঁকি কাকে বলে? কিসের কারণে তোমার কি বিনিয়োগের মূল ওঠানামা করে? অনিশ্চয়তা কি? ট্রেজারি বিল ইস্যু কে করেন? বন্ডে বিনিয়োগকারীকে কোন ঝুঁকি মোকাবেলা করতে হয়? কোনটির কারণে প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফল ভিন্ন হয়? এই কটা ক নম্বর প্রশ্ন পড়বা। তারপর চলে যাবো আমরা খ নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্নে। খ নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্ন 1, তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়? 2, ঝুঁকিমুক্ত আয় বলতে কি বোঝো? 3, ট্রেজারি বিল বা বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন? ব্যাখ্যা করো। বা ঝুঁকিমুক্ত আয় বলতে কি বোঝো? ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য লিখো। ব্যবসায়িক ঝুঁকি বলতে কি বোঝো? পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। আর্থিক ঝুঁকি বলতে কি বোঝো? ঝুঁকিবহুল আয় কি? ব্যাখ্যা করো। এরপর আসি গ ঘ, প্রবলেম বা টাইপ 1 এর প্রবলেম। আকিজ গ্রুপে কর্তৃক নিয়োজিত 2টি প্রকল্প 5 বছরের আয় হার নিম্নরূপ। এই যে তুমি এখানে 5 বছর আয় হারটা দেখতে পাচ্ছ, এরকম একটা ছক দেওয়া থাকবে। এই অধ্যায়ের যে প্রশ্ন, মানে পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো, সেগুলো এই ছক আকারেই থাকে। ইতিমধ্যেই প্রিটেস্ট পরীক্ষা দিয়েছো, আশা করি সেই সম্পর্কিত তোমার একটা ধারণা অর্জন হয়ে গেছে। যদিও তোমরা 1 বছরে আসলে প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য এটা টাফ, বাট এই জন্য আমি তোমাকে বলতেছি 3, 4 এবং 5 এই 3টা অধ্যায়, সরি 4, 5, 6 এই
তিনটা অধ্যায়কে মাদার বি ইম্পর্টেন্ট রাখো, এখান থেকে কমন পাবে এবং এখান থেকে প্রশ্নপত্রও লিখতে পারবে ইনশাল্লাহ। অঙ্কগুলো খুব সিম্পল যদি করতে পারো। গ নাম্বার, দোয়েল প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত? দোয়েল প্রকল্প হলে এইটা, যার এখানে তুমি দেখতে পাচ্ছ সব পার্সেন্টেজগুলো দেওয়া আছে। তো সেই অনুসারে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে তোমাকে পারতে হবে। তারপর আকিজ গ্রুপের ঝুঁকি বিবেচনা করে কোন প্রকল্পটি বন্ধ করা উচিত? মানে আকিজের দোয়েল এবং শালিক দুইটা গ্রুপ আছে, তো এই দুইটা প্রকল্পের মধ্যে কোনটাকে বন্ধ করা উচিত? ঠিক আছে, এক ধরনের প্রশ্ন। টাইপ 2, প্রবলেম 2। জান্নাতুল জুথি একজন বিনিয়োগকারী, তিনি নিম্নোক্ত দুটি প্রকল্প একটিতে বিনিয়োগ করতে আগ্রহী। প্রকল্প দ্বয়ের বিগত বছরের আয়ের হার, তো দেখতে পাচ্ছ একটা হলো ময়না, একটা হলো টিয়া। তো একটা তো এরকম সুদ বা পার্সেন্টেজগুলো রয়েছে, আর একটা এরকম পার্সেন্টেজগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, টিয়া প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। প্রশ্নটা অনেকটা সেমই, আগেরটাও আদর্শ বিচ্যুতি ছিল, এই প্রশ্নটা আদর্শ বিচ্যুতি। তাহলে এই প্রশ্নটাকে আমরা রাখলাম কেন? এই প্রশ্নটা রাখার কারণে ঘ নাম্বার, ঝুঁকি বিবেচনা করে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? এই দুটার মধ্যে কোনটাকে গ্রহণ করা উচিত? আগের প্রশ্নটাও সেমই ছিল, আকিজ গ্রুপের কোনটিকে বন্ধ করা উচিত। প্রশ্নটার দুইটার প্যাটার্ন একই, জাস্ট তোমাকে সমাধান করে নিতে হবে, একই উত্তর থাকে। তারপর টাইপ 3 বা প্রবলেম 3, উম্মে নাসরিনের গত 4 বছরের আয়ের বিবরণ নিম্নরূপ। তো এখানে 2017, 18 মানে এখানে 20 পর্যন্ত হিসাব দেওয়া আছে। প্রথম, পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এই যে পদ্মা প্রকল্প, এর এই যে পার্সেন্টেজ আছে, আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। তারপর, কোন প্রকল্পের অধিক বিনিয়োগকারী তোমার কি যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? কোনটা হলো অধিক তোমার কি গ্রহণযোগ্য বলে তুমি মনে করো, সেটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে। আর পরবর্তী প্রশ্ন, প্রবলেম 4 বা টাইপ 4। দেন লাস্ট টাইপ, মাহিন আহমেদ একজন বিনিয়োগকারী, গত 5 বছর তার স্বপ্ন প্রকল্প বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার ছিল 12, 20, 8, 16 এবং 30%। প্রথম, স্বপ্ন প্রকল্পের আয় থেকে ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করো। মাস্ট বি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে, যদি সমান বিনিয়োগের ওপর একটি প্রকল্প আসা এর আদর্শ বিচ্যুতি 13.5 হয়, তবে কোন প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ তা নির্ণয় করো। তো এই হলো তোমাদের 4টা প্রশ্ন যা তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট ছিল এই অধ্যায়ে। এরপরে তোমাদের অধ্যায় 6, এটা কিন্তু একটা 5 স্টার অধ্যায়। আমি আগেও বলছি 4, 5, 6 ঠিক আছে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানে প্রত্যেকটা প্রশ্নের এমন টাইপগুলো, এমন প্রশ্নগুলো তোমাদের কাছে দিয়ে রাখছি যে প্রশ্নগুলো করলে প্রশ্ন 100% কমন পাবে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। ঠিক আছে, তো চলো আমরা এই প্রকল্পটা দেখি। প্রথম, মূলধন বাজেটিং কি? ক নম্বর প্রশ্ন। তারপর, মূলধন বাজেটিং এর সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি কোনটি? তারপরে, মূলধন বাজেটিং প্রক্রিয়ার বাট্টার হার হিসাবে কি ব্যবহার করা হয়? নগদ প্রবাহ কি? অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি? কোনটি থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে? মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার কাকে নিতে হয়? তারপর, মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি কোনটি? এটা হলো ক নম্বর প্রশ্ন গেল, এই কটা ক নম্বর পড়বা। তারপরে খ নম্বর প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাকে যা যা পড়তে হবে। প্রথম, বড় আকারের বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্ব কি? পেব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত, সিদ্ধান্ত ব্যাখ্যা করো। পণ্য বৈচিত্র্যায়ন কি ব্যাখ্যা করো। অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি ব্যাখ্যা করো। গড় মুনাফার হার পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। এই কটা খ নম্বর প্রশ্ন পড়বা। এই কটা খ নম্বর প্রশ্ন বললে তোমাকে এখান থেকে আর কিছু পড়ার প্রয়োজন নেই। এরপর আসি তোমাদের এই অধ্যায়টির উপরে তোমাদের যেই ম্যাথগুলো আসে, এই অধ্যায়টিতে সবগুলো ম্যাথই মোটামুটি এরকম একটা বিশাল একটা ছক থাকে এবং এই বিশাল ছক থেকে তোমাকে সমস্যার সমাধান করতে হবে। প্রথম, জনাব রাহাত হাসান 4 বছর মেয়াদী দুটি প্রকল্পের বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রকল্প দুটি প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। নিচে প্রকল্প দুটির সম্ভাব্য আয়ের বিবরণ দেওয়া হলো। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ, তো এখানে বিক্রয়, পদ্মা এবং প্রকল্প যমুনা আছে। প্রথম বছরে 40 লক্ষ, 30 লক্ষ, তো এরকম কিছু হিসাব দেওয়া আছে। প্রথম প্রশ্ন, যমুনা প্রকল্পের গড় আয়ের হার নির্ণয় করো। যমুনা প্রকল্পের গড়, তাহলে যমুনা প্রকল্প কোনটা? এইটা। এর যে গড় তোমার আয়ের হার আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ঘ, কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। তো এখানে একটা প্রকল্প পদ্মা, একটা প্রকল্প যমুনা, এই দুইটা প্রকল্পের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে বা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা,
টাইপ 2 বা প্রবলেম 2। মিস আয়েশা আক্তার কেয়া 6 বছরের জন্য 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। এর জন্য তিনি চম্পা ও বেলি নামক দুটি প্রকল্প বিশ্লেষণ করেন। প্রকল্পগুলো থেকে আগামী 6 বছরের সম্ভাব্য নগদ আন্তঃপ্রবাহ নিম্নমান। তো এখানে চম্পার একটা সিরিয়াল দেওয়া আছে এবং বেলির একটা সিরিয়াল দেওয়া আছে টাকার প্রায় 6 বছরের অগ্রিম টাকা। প্রথম, প্রকল্প চম্পা এর পেব্যাক সময় নির্ণয় করো। তাহলে প্রকল্প চম্পা, এই যে চম্পার যে হিসাবটা আছে, এই প্রকল্প চম্পার যে হিসাবটা আছে এখান থেকে পেব্যাক নির্ণয় করতে হবে, পেব্যাক সময়। সঠিক বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? দুইটা প্রকল্প আছে, এর মধ্যে কোনটি গ্রহণ করা উচিত? এরপরে প্রবলেম 3। প্রবলেম 3তে উদ্দীপক দেখতে পাচ্ছ একটা এরকম। তো এখানে 3টাই হতে পারে রাখছি, এখানে আমরা জাস্ট মনে হয় 3টা প্রকল্প, আচ্ছা 3টাই রাখছে। আচ্ছা, প্রথম, মনিরুল ইসলাম এর হাতে 2টি প্রকল্প রয়েছে। প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 6,60,000 টাকা এবং প্রকল্পের মেয়াদ 4 বছর। ময়না প্রকল্প থেকে আগামী 4 বছরের প্রকল্পিত আয় যথাক্রমে এখানে 40,000 টাকা, 60,000 টাকা, 50, মানে টাকার কিছু পরিমাণ দেওয়া আছে। চলতি খরচ আয়ের পার্সেন্টেজটা দেওয়া আছে, এখানে জাস্ট তোমরা পড়ে নিবা। প্রথম প্রশ্ন হলো টিয়া প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করা। ঘ নম্বর প্রশ্ন হলো গড় মুনাফার ভিত্তিতে কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমাদের এইটা গেল। তো আমাদের মোটামুটি কিন্তু অধ্যায় কাছাকাছি চলে আসে। আচ্ছা, এরপরে অধ্যায় হলো নবম অধ্যায়, ব্যাংকিং সময় ও তার ধরন। ব্যাংকিং সময় ও ধরন, এটাকে আমরা যদিও অতটা গুরুত্বপূর্ণ কাছে রাখি নাই, বাট এখান থেকে প্রশ্ন তো আসবেই, ঠিক আছে? এমন তো নয় যে প্রশ্ন আসবে না, প্রশ্ন এখান থেকেও আসবে। তো আমি একটু কষ্ট করে ব্যাক যাব। আচ্ছা, না ব্যাক যাওয়ার দরকার নেই, আমি এখান থেকে শুরু করি। আচ্ছা, আমি এখানে একটা অধ্যায়কে বাদ দিয়ে আসছি, তো আমি সেই অধ্যায়টাকে একবার ক্লিয়ার করে আসি, যেহেতু আমাদের 3টা মাস্ট বি ইম্পর্টেন্ট অধ্যায় করছি আমরা। আমি যদি তোমাকে একটু আবার স্টার্ট করি এখান থেকে, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু তোমাকে 3টা অধ্যায় আগে আমি করাইলাম। 4 নম্বর অধ্যায় আগে তোমাকে দিলাম, ঠিক আছে? 5 নম্বর অধ্যায়টা তোমাকে দিলাম সবার আগে, 6 নম্বর অধ্যায়টা তোমাকে দিলাম। এবার আমি শুরু করবো। আর একটা হলো 10 নম্বর অধ্যায়কে তুমি একটু বুঝে নিবা, ঠিক আছে? এবার আমি প্রথম অধ্যায় থেকে, এই 3টা অধ্যায় তো আর দিব না, কারণ এই 3টা অধ্যায় দিছি অলরেডি। তো এখান থেকে বাকি অধ্যায়টা দিব। আচ্ছা, প্রথম অধ্যায়ের প্রশ্ন আসি। প্রথম অধ্যায় হলো অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। আচ্ছা, এখানে তোমাকে পড়তে হবে আইডিবি অথবা পিপি এর পূর্ণরূপ কি, রেমিটেন্স কি, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি। 4 নম্বর হলো একটি সফল বিনিয়োগ প্রত্যক্ষভাবে কি বৃদ্ধিতে সহায়তা করে, বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত কি, বাণিজ্য ঘাটতি কি। এই ক নম্বর প্রশ্ন একটা পড়বা ক নম্বর থেকে। খ নম্বর বা সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য কি ব্যাখ্যা করো। তারল্য বনাম মুনাফা নীতিটি ব্যাখ্যা করো। ব্যবসায়ের মূল চালিকা শক্তি কি ব্যাখ্যা করো। অর্থায়ন সিদ্ধান্ত বলতে কি বোঝো ব্যাখ্যা করো। উপযুক্ততার নীতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো। ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি ব্যাখ্যা করো। সরকারের অর্থ ব্যবস্থাপনা বলতে কি বোঝো। তারপরে আসি গ ঘ নিয়ে। গ ঘ প্রশ্নের জন্য কিছু বোর্ড সিলেক্ট করা হয়েছে। সকল বোর্ড 2022 যে কটা বোর্ড আছে ভালো করে করবা, কেন লাস্ট 22 সালের শর্ট সিলেবাস ছিল এবং তোমাদের শর্ট সিলেবাস, তাই 22 সালের প্রশ্ন এই সালে তোমাদের হুবহু আসার চান্স বেশি রয়েছে। এছাড়াও কুমিল্লা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2021 করবা, ঢাকা বোর্ডের মধ্যে 2020 এবং 2021 করবা। বিশেষ করে কিছু টপিক পড়তে হবে, যে টপিকগুলো তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। প্রথম হলো সরকারি অর্থায়ন, তারপর পারিবারিক অর্থায়ন, এখানে হলো ব্যবসায় অর্থায়ন, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তারল্য বনাম মুনাফা নীতি ব্যাখ্যা ভালো করে পড়তে হবে। উপযুক্ততার নীতি ভালো করে পড়তে হবে। বিনিয়োগ সিদ্ধান্ত ভালো করে পড়তে হবে। তারপরে তো এই অধ্যায়গুলো আমরা করছি, তো আমি এই অধ্যায়গুলো আর দিব না, 4 নম্বর অধ্যায় দিছি। তাও তোমরা যদি কোনো প্রবলেম থাকে তুমি সেখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে পারো। এই কয়টা প্রবলেম যদি তুমি সমাধান করতে পারো বা এই কয়টা প্রবলেম যদি তোমার সলভ হয়ে থাকে, এতটুকু তোমাকে আশ্বস্ত করবো যে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তারপর নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। এখান থেকে মুদারাবা বা মুরাবাহা বা মুসারাকা কি, ঠিক আছে? 3 ভাবে প্রশ্নটা থাকে। চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি, একক ব্যাংক কি, শিল্প ব্যাংক কি, ব্যাংক ব্যবসায় সাফল্যের পূর্ব শর্ত কোনটি, ব্যাংকিং কি, ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে। আচ্ছা, এরপরে খ নম্বর প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাকে পড়তে হবে ইজারা কি ব্যাখ্যা করো। ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন। 3 নম্বর
ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা বলতে কি বোঝো? স্কুল থেকে সঞ্চয় উৎস দেওয়া কোন ব্যাংকের উদ্দেশ্য ব্যাখ্যা করো। ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো। জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক কিভাবে সহায়তা করে। ব্যাংকিং এর নিরাপত্তা নীতি কি ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন হলো 10ম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, মাস্ট বি ইম্পর্টেন্ট। এই অধ্যায়টিকে আমি রাখবো। প্রথম, পরিশোধিত মূলধন কি, লকার ভান্ডার কি, ভাড়া কি, লকার ভাড়া কি, সরি। বাণিজ্যিক ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি, ব্যাংক কিসের মাধ্যমে মক্কেলের পক্ষে বিনিয়োগ বিল ভাঙানোর ব্যবস্থা করে, এলসি কি, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি। তারপরে আসি খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, সংরক্ষিত তহবিল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কিভাবে আয় করে ব্যাখ্যা করো। আঞ্চলিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক কিভাবে সহায়তা করে। নোট ইস্যুতে বাণিজ্যিক ব্যাংক কিভাবে কাজ করে। 4 নম্বর হলো বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগের মাধ্যমে সৃষ্টি করে ব্যাখ্যা করো। বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে ব্যাখ্যা করো। ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন ব্যাখ্যা করো। বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে। এর পরবর্তী অধ্যায় হলো 11 অধ্যায় ব্যাংকের আমানত। প্রথম, এটিএম কি, ইন্টারনেট ব্যাংকিং কি, ব্যাংক হিসাব কি, ব্যাংক আমানত কি, নিয়মিত বিদেশ সফরকারীদের জন্য কোন হিসাব তৈরি করা হয়, চলতি হিসাব কি, সর্বনিম্ন কত সময়ের জন্য মেয়াদি আমানত করা হয়। আচ্ছা, তো খ নম্বর প্রশ্ন, কোন ধরনের ব্যাংক হিসাব থেকে জীবন বীমার সুবিধা পাওয়া যায় ব্যাখ্যা করা। ডেবিট কার্ড কি, ক্রেডিট কার্ড কি, অনলাইন ব্যাংকিং কি, ই ব্যাংকিং কি, তারপর হলো স্কুল ব্যাংকিং কি। এই তো মোটামুটি তোমাদের যেই অধ্যায়গুলো পড়া দরকার, যে প্রশ্নগুলো পড়া দরকার, আমি প্রত্যেকটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত সকল কিছু আলোচনা করছি। আশা করি এই কয়টা টপিক পড়ে নিলে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না ইনশাল্লাহ। বিশেষ করে আমি যে অধ্যায়গুলো বললাম, যে অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, এই 3টা অধ্যায় যদি পড়ে নাও, আশা করি তোমার আর কিচ্ছু পড়া লাগবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।